আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাভিউ রাতের সংবাদে সবাইকে স্বাগতম। সাথে আছে আমি আয়েশা রুনা। প্রথমে শুনুন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিমানের ভাড়া কমাতে ৬ দপ্তরকে আইনি নোটিশ। ৭ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন নোটিশদাতা ৮ প্রবাসী। সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত পানির বিল প্রত্যাহারের দাবিতে বালতি কলস হাতে সাধারণ মানুষের প্রতিবাদ। বিল কমানোর ইঙ্গিত কর্পোরেশনের। দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগ। ঢাকা দিয়ে শুরু শীঘ্রই সারা দেশে। সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। নতুন কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহণ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের নির্বাচনী এলাকার ২ উপজেলার নৌকার ৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত। বিজয় মেলা পরবর্তী মতবিনিময় ও সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন শাখা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা মহামারীর ধকল কাটিয়ে যখন দেশ থেকে বিদেশে কর্মী যাওয়া শুরু করেছেন, তখনই তাদের দ্বিগুণ বিমান ভাড়া গুনতে হচ্ছে। নভেম্বর পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিমানের টিকিটের দাম ছিল ৪০ থেকে ৪৫ হাজার টাকা। এখন তা ৭০ থেকে ৯০ হাজার টাকায় পৌঁছেছে। এতে সিলেটের বিদেশ গমনেচ্ছু অন্তত ২০,০০০ প্রবাসীর হাঁসফাঁস অবস্থা, পড়েছেন চরম বেকায়দায়। সিলেটের প্রবাসে গমনেচ্ছু ভুক্তভোগী এমন ৮ জনের পক্ষ থেকে বিমান ভাড়া হাতের নাগালে রাখার জন্য যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ৬টি দপ্তরে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এছাড়া অনিয়ম, দুর্নীতি এবং অস্বাভাবিক বিমান ভাড়ার সঙ্গে জড়িত ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কেন যথার্থ ব্যবস্থা নেওয়া হবে না তা নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতের দ্বারস্থ হবেন তারা। মঙ্গলবার সিলেটের কানাইঘাট উপজেলার ওই ৮ ব্যক্তির পক্ষে আইনজীবী শিশির মনির এ নোটিশ পাঠান। তিনি বলেন, বিদেশে গমনেচ্ছু ওই ৮ জনের পক্ষ থেকে প্রবাসী কল্যাণ সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সির সভাপতি বরাবরে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দেখা যায়, বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে বিমান ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। সংবাদে দেখা যাচ্ছে বিমান ভাড়া বেড়েছে ৪ গুণ। ঢাকা থেকে দুবাইয়ের পূর্বের বিমান ভাড়া ৩০,০০০ টাকা হলেও এখন তা ৯০,০০০ টাকায় গিয়ে ঠেকেছে। ঢাকা থেকে সৌদি আরব রুটের ৪৫,০০০ টাকার বিমান টিকিট এখন ১ লাখ টাকাতেও পাওয়া যাচ্ছে না। নোটিশে আরও উল্লেখ, বাংলাদেশ বিমানে ভ্রমণকারী যাত্রীদের করা একাধিক ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। সেগুলোতে দেখা যায়, টিকিটের সংকট থাকা সত্ত্বেও বিভিন্ন ফ্লাইটে বিপুল সংখ্যক আসন ফাঁকা যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, টিকিট সিন্ডিকেটের কারণে বাংলাদেশ বিমান ক্ষতির সম্মুখীন হচ্ছে। টিকিট কারসাজির মাধ্যমে উচ্চ টিকিট মূল্যের কারণে একদিকে প্রবাসী শ্রমিকরা তাদের কর্মস্থলে যেতে পারছেন না, অপরদিকে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। টিকিটের উচ্চ মূল্যের কারণে শ্রমিকদের বিদেশ যাওয়া নিয়ে নোটিশে বলা হয়, অনেক শ্রমিক তাদের কর্মস্থলে যেতে পারছেন না এবং দেশ বঞ্চিত হচ্ছে বৈদেশিক মুদ্রা থেকে। বিষয়টি নিয়ে প্রবাসীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। প্রসঙ্গত, দুবাই ও আবুধাবি রুটে আগে ভাড়া ছিল প্রায় ৪০,০০০ টাকা। বর্তমানে এয়ারলাইন্সগুলো ভাড়া বাড়িয়ে প্রায় ১,০০০ টাকা করেছে। মাস্কাট রুটের ভাড়া ৩৫,০০০ টাকা থেকে ৭২,০০০ টাকা এবং সৌদি আরবের ভাড়া ৪২,০০০ টাকা থেকে প্রায় ১ লাখ টাকা হয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন, বিশ্বের বিভিন্ন স্থানে করোনায় ওমিক্রন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়া, বুস্টার ডোজ ছাড়া ফেব্রুয়ারি থেকে সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা, ভিসা অনুমোদন বৃদ্ধিসহ কয়েকটি কারণে সম্প্রতি মধ্যপ্রাচ্য রুটে যাত্রীর সংখ্যা বেড়েছে। ফের ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় অনেকেই আগেভাগে ফিরতে চাচ্ছেন মধ্যপ্রাচ্যে। আর এই সুযোগে মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সগুলো ভাড়া বাড়িয়ে দিয়েছে অনেক গুণ। মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সগুলো সিন্ডিকেট করে যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায় করছে। চাহিদার তুলনায় ফ্লাইট কম থাকায় এয়ারলাইন্সগুলো ভাড়া বাড়ানোর সুযোগ পেয়েছে বলে মনে করছেন তারা। এদিকে সৌদি আরবের এয়ার টিকিটের মূল্য বৃদ্ধি পাওয়ায় প্রবাসী ছাড়াও বিপাকে পড়েছেন ওমরার যাত্রীরা। অনেকেই উমরাহে যাওয়ার প্রস্তুতি নিলেও এয়ার টিকিটের মূল্য বৃদ্ধি পাওয়ায় সৌদি আরব যেতে পারছেন না।
সিলেট সিটি কর্পোরেশনের পানির বিল বৃদ্ধি নিয়ে প্রায় 1 মাস ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছেন নগরবাসী। ক্ষুব্ধ নগরবাসীর বক্তব্য, হঠাৎ করেই পানির দাম বাড়িয়ে দ্বিগুণ করায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের নাগরিকরা। গণশুনানি ছাড়াই পানির দাম বাড়ানোকে অন্যায্য বলেছেন তারা। সিসিকের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে প্রতিদিনই নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। সর্বশেষ মঙ্গলবার বালতি ও কলসি হাতে রাস্তায় রাস্তায় নেমে আসেন নগরীর 1 ও 7 নং ওয়ার্ডের নারী পুরুষ। প্রতিবাদ কর্মসূচি থেকে সিটি কর্পোরেশনকে দ্রুত এ সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানান তারা। নগরবাসীর এমন প্রতিবাদের মুখে পানির বিল কমাতে যাচ্ছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সিসিক। এবার পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এ বিষয়ে নগর ভবনে আগামী 1 অথবা 2 জানুয়ারি সিসিক মেয়র আরিফুল হকের উপস্থিতিতে পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে বলে সিটি কর্পোরেশনের সূত্র নিশ্চিত করেছে। চলতি বছরের জুলাই থেকে সিলেট সিটি কর্পোরেশন পানির বিল বাড়িয়ে দিয়েছে। এ নিয়ে নগরবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এই ইস্যুতে অনেকেই নেমে এসেছেন রাস্তায়। প্রায় প্রতিদিন নগরীর কোনো না কোনো স্থানে পালন করছেন মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি। এমন পরিস্থিতিতে গত 13 ডিসেম্বর নগর ভবনে মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সিসিক কাউন্সিলরদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মেয়রের প্রতি কাউন্সিলররা নিম্ন ও মধ্য আয়ের মানুষের কথা বিবেচনায় নিয়ে পানির বিল কমানোর দাবি জানান। তবে এ বিষয়ে ওই দিন কোনো সিদ্ধান্ত হয়নি। 20 ডিসেম্বরের মধ্যে সিসিকের সাধারণ সভা ডেকে নতুন সিদ্ধান্ত হবে বলে সেদিন জানিয়েছিলেন মেয়র আরিফ। তবে 20 ডিসেম্বর পেরিয়ে পুরো মাস শেষ হতে চললেও এ নিয়ে আর বৈঠক হয়নি নগর ভবনে, যার ফলে ক্ষুব্ধ ও হতাশ নগরবাসী প্রতিদিনই চালিয়ে যাচ্ছেন শান্তিপূর্ণ আন্দোলন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে বিকাল 3টায় নগরীর ফাজিল চিস্ত এলাকায় 1 ও 7 নং ওয়ার্ডের বাসিন্দাদের বালতি কলসি হাতে রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে দেখা যায়। জানা যায়, চলতি বছরের 21 জুন সিলেট সিটি কর্পোরেশনের সিসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নগরীতে মাসিক পানির বিল বৃদ্ধির সিদ্ধান্ত হয় সেই সভায়, যা কার্যকর করা হয় 1 জুলাই থেকে। কিন্তু পানির বিল বৃদ্ধির বিষয়টি সিসিক গণবিজ্ঞপ্তি দিয়ে সবাইকে জানায় সিদ্ধান্তের 4 মাস পর, অর্থাৎ গত 2 সেপ্টেম্বর। এরপর থেকে বাড়তি পানির বিলকে ঘিরে জলঘোলা করা শুরু হয় সিলেটে। করোনা পরিস্থিতিতে নানামুখী সংকটে পড়া মানুষ বাড়তি বিলের বোঝা টানতে নারাজ। করোনা সংক্রমণ প্রতিরোধে ট্রায়াল ও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে আনুষ্ঠানিকভাবে দেশে শুরু হয়েছে বুস্টার ডোজ টিকা প্রয়োগ। রাজধানীসহ সারা দেশের কিছু হাসপাতালে স্বল্প পরিসরে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডাক্তার শামসুল হক। তিনি বলেন, বুস্টার ডোজ নিতে সারা দেশের টিকা কেন্দ্রগুলোতে চিঠি পাঠানো হয়েছে। কেউ কেউ মঙ্গলবার থেকে বুস্টার ডোজ নেওয়া শুরু করেছে, আবার কেউ কেউ পূর্ণ প্রস্তুতি নিয়ে বুধবার বা বৃহস্পতিবার থেকে শুরু করবে। শামসুল হক বলেন, শুরুতে 60 বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। আগে থেকে রেজিস্ট্রেশন করা নির্দিষ্ট নম্বরে SMS পাঠানো হবে। SMS ছাড়া কাউকে টিকা দেওয়া হবে না। SMS পাওয়া ব্যক্তিরা কার্ড নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে টিকা নেবেন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজধানীর কয়েকটি হাসপাতালে মঙ্গলবার সকাল 10টা থেকে বুস্টার ডোজ টিকা কার্যক্রম শুরু হয়। নিয়মিত টিকাদান কর্মসূচির প্রতি 5 জনে 1 জন পাবেন বুস্টার ডোজের SMS। অধিদপ্তর জানিয়েছে, শুরুতে অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার ডোজ পাচ্ছেন সম্মুখ সারির যোদ্ধা, চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যম কর্মকারী এবং বয়স্করা। আগের 2 ডোজ যে কেন্দ্র থেকে দেওয়া হয়েছে ওই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ দেওয়ার জন্য SMS পাঠানো হবে। এজন্য নতুন করে নিবন্ধন করার প্রয়োজন নেই। সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির 2021 সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 11:30টায় চেম্বারের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের বিদায়ী সভাপতি আবু তাহের মোহাম্মদ শুয়েব। বার্ষিক সাধারণ সভা শেষে 2022 থেকে 2023 সাল মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী সভাপতি আবু তাহের মোহাম্মদ শুয়েব নবনির্বাচিত সভাপতি তাহমিন আহমেদের নিকট চেম্বারের দায়িত্বভার হস্তান্তর করেন।
এছাড়াও অনুষ্ঠানে গত 2020 থেকে 2021 অর্থবছরের শ্রেষ্ঠ করদাতা হিসেবে পুরস্কারপ্রাপ্ত সিলেট চেম্বারের সদস্য মোহাম্মদ জামিল ইকবাল, AKM আতাউল করিম, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ আতিক হোসেন, ফরিদ বক্স, মোহাম্মদ মনির মিয়া, মোহাম্মদ আবু তাহের ও মোহাম্মদ রফিকুল ইসলামকে সিলেট চেম্বারের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত সিলেট 6 আসনের টানা 3বারের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ 2009 সাল থেকে শিক্ষামন্ত্রীর চেয়ার আগলে রেখেছেন 10 বছর। 2018 সালে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব হারালেও জায়গা পান আওয়ামী লীগের প্রেসিডিয়ামে। সেই নুরুল ইসলাম নাহিদের নির্বাচনী এলাকার 2 উপজেলার অধিকাংশ ইউনিয়নে বিপর্যয় ঘটেছে নৌকা প্রতীকের। গেল রোববার অনুষ্ঠিত চতুর্থ ধাপে 2 উপজেলার 20টি ইউনিয়নের মধ্যে 4টিতে জামানত হারিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। এছাড়াও 7টিতে জয়ী হলেও বাকিগুলোতে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি তারা। 4 ইউনিয়নে জামানত হারানো প্রার্থীরা হলেন গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নে নৌকার প্রার্থী নজরুল ইসলাম, লক্ষ্মীপাশা ইউনিয়নে নৌকার প্রার্থী মোহাম্মদ আহমদ চৌধুরী, লক্ষণাবন্দ ইউনিয়নে নৌকার প্রার্থী মোহাম্মদ আব্দুল করিম খান ও বিয়ানীবাজার তিলপাড়া ইউনিয়নে নৌকার প্রার্থী এমাদ উদ্দিন। এর মধ্যে গোলাপগঞ্জের লক্ষণাবাদ ইউনিয়নে নৌকার প্রার্থী মোহাম্মদ আব্দুল করিম খান 139 ভোট, লক্ষ্মীপাশায় মাহমুদ আহমদ চৌধুরী 346 ভোট ও ঢাকা দক্ষিণে নজরুল ইসলাম 478 ভোট পেয়েছেন। আর বিয়ানীবাজারের এমাদ উদ্দিন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন 920 ভোট। জানা গেছে গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ও লক্ষণাবাদ ইউনিয়নে ভালো কোনো প্রার্থী খুঁজে পায়নি আওয়ামী লীগ। ভোটারদের কাছে অপরিচিত 2 প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় জামানত হারান তারা। অন্যদিকে প্রার্থী বাছাইয়ে ভুল করায় লক্ষ্মীপাশা ইউনিয়নেও একই ধরনের বিপর্যয় ঘটেছে। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে আওয়ামী লীগের অনৈক্য ও দুর্বল প্রার্থীর সুযোগ কাজে লাগিয়ে জয় বাগিয়েছেন জামায়াতের 4 প্রার্থী। এছাড়াও দলের বিদ্রোহী ও স্বতন্ত্রের ব্যানারে বিএনপির প্রার্থীও জিতেছেন সমান সংখ্যক ইউনিয়নে। 2 উপজেলার 13টি ইউনিয়নে দলীয় প্রার্থীদের পরাজয়ের কারণ হিসেবে প্রার্থী বাছাইয়ে ভুল এবং তৃণমূলের পছন্দ কেন্দ্রে পরিবর্তন হওয়াকে দায়ী করা হচ্ছে। এছাড়াও গ্রুপিং রাজনীতি ভোটের ফলাফলে বিপর্যয় ঘটিয়েছে বলে মনে করছেন তারা। বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গ্রুপিংয়ের কারণে বিয়ানীবাজারে আওয়ামী লীগ অনেক আগ থেকেই বিভক্ত। নির্বাচনেও নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হতে পারেননি। এছাড়া প্রার্থী বাছাইয়ে ভুল সিদ্ধান্ত ও কেন্দ্র থেকে তৃণমূলের পছন্দের প্রার্থী পরিবর্তনের কারণে নৌকার ভরাডুবি ঘটেছে। তবে দলের বিপর্যয়ের ব্যাপারে জানতে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন ধরেননি বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান ও দেওয়ান মকসুদুল ইসলাম আউয়ালের সাথে। এ প্রসঙ্গে গোলাপগঞ্জ আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি লুৎফুর রহমান বলেন, দলীয় প্রতীকে না হলেও গোলাপগঞ্জ উপজেলায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা তাদের প্রার্থীর পক্ষে খুবই সক্রিয় ছিল। লক্ষণাবন্দ ও ঢাকা দক্ষিণে ভালো প্রার্থী দেওয়া সম্ভব হয়নি। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরাও দলীয় প্রার্থীর ক্ষতি করেছেন। বিজয় মেলা পরবর্তী মতবিনিময় ও সম্মাননা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন শাখা রোববার স্থানীয় সময় রাত 9টায় এই সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। গেস্ট অফ অনার ছিলেন বাংলাদেশ স্কুলের বোর্ড অফ ডিরেক্টর শফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজ ও বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার সাধারণ সম্পাদক MA হাশেম, বৃহত্তর নোয়াখালী ফোরাম বাহরাইন শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বাবু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাহরাইন শাখার সভাপতি মোহাম্মদ স্বপন মজুমদার, বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের সভাপতি বশির আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাহরাইন শাখার তত্ত্বাবধায়ক কমিটির আহ্বায়ক মুস্তাক আহমেদ। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।